হ্যালো বন্ধুরা, আমি অর্পণ স্বাগত জানাই বিশ্বাস কোচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আগামী আগস্ট মাসে আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের যে পরীক্ষাটা হতে চলেছে, সেই পরীক্ষায় ঠিক যে ধরনের স্ট্যাটিক জিকেগুলো আসার সম্ভাবনা রয়েছে, আমি ঠিক সেই ধরনের স্ট্যাটিক জিকেগুলো করাচ্ছি। এর আগে ফার্স্ট পার্ট ও সেকেন্ড পার্টে আমি মোট 40টা কোশ্চেন করিয়েছি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা পার্ট 3-তে 25টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। যে সমস্ত বন্ধুরা ফার্স্ট পার্ট ও সেকেন্ড পার্ট দেখোনি, আমি ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। আর যে সমস্ত বন্ধুরা মনে করছো যে তোমাদের পিডিএফ এর প্রয়োজন আছে, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে দেখো আমি টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করে তোমরা আগে চ্যানেলে জয়েন্ট হয়ে যাও। জয়েন্ট হয়ে যাওয়ার পরে ওইখান থেকে তোমরা ফ্রি পিডিএফ ডাউনলোড করতে পারবে। আর সেই সাথে বলে রাখি, ভিডিও ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করো, যাতে এইরকম নতুন ভিডিও আসা মাত্র তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আর দেরি না করে চলে যাই প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন হলো, which of the following symbols is a correct representation for air mass above a hot and dry desert region? উষ্ণ ও শুষ্ক মরুভূমির উপরে বায়ুর ভরের সঠিক প্রতিনিধিত্বকারী প্রতীক কোনটি? এটা সঠিক অ্যান্সার হলো অপশন সি, সিটি। কি বলেছে আমরা একটু জেনে নেব। সিটি সম্পর্কে কি বলেছে? সিটি হচ্ছে, সিটি সিম্বল ইজ ইউজ টু রিপ্রেজেন্ট এয়ার মাস অ্যাবাভ হট অ্যান্ড ড্রাই ডেজার্ট রিজন। শুধু এটুকু মনে রাখলেই হবে, হট অ্যান্ড ড্রাই ডেজার্ট রিজন। শুষ্ক এবং উষ্ণ মরুভূমি অঞ্চলীয় যে এয়ার মাস মানে বায়ুভর রয়েছে, সেটাকে সিটি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আর সিএ তে কি বলা হয়েছে? ফাউন্ড ইন নর্দার্ন কানাডা, আলাস্কা অ্যাজ আ রেজাল্ট অফ রেডিয়েশনাল কুলিং। মানে উত্তর কানাডা এবং আলাস্কাতে যে বিকিরণজনিত শীতলতা রয়েছে, সেই বিকিরণজনিত শীতলতাকে সিএ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। সিপি তে কি বলা হয়েছে? সিপি ইজ ইউজ টু রেফার টু কন্টিনেন্টাল পোলার রিজন। কন্টিনেন্টাল পোলার রিজন মানে মহাদেশীয় মরু অঞ্চলে যে সমস্ত বায়ু রয়েছে, সেই বায়ুকে সিপি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আর সিটিতে কি বলা হয়েছে? একটু আগে সেটা বললাম, তাও বলছি। সিটি ইজ ইউজ টু রেফার টু দ্য কন্টিনেন্টাল ট্রপিক্যাল রিজন। ট্রপিক্যাল রিজন মানে হচ্ছে যে সমস্ত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল রয়েছে, মহাদেশীয় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল, সেটাকেও সিটি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সিটি দ্বারা প্রকাশ করা হয়, দুটো জিনিস আমরা জানতে পারলাম। মহাদেশীয় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল, সেটাকে সিটি দ্বারা প্রকাশ করা হয়, এবং শুষ্ক এবং উষ্ণ মরুভূমি অঞ্চল, সেটাকেও সিটি দ্বারা প্রকাশ করা হয়। আর এমপিতে কি বলা হয়েছে? এমপিতে বলা হয়েছে, এমপি ইজ ইউজ টু রেফার টু দা মেরিটাইম পোলার রিজন। মানে হচ্ছে মহাসাগরীয় যে সমস্ত মরু অঞ্চল রয়েছে, সেই মহাসাগরীয় মরু অঞ্চলকে এমপি দ্বারা প্রকাশ করা হয়। যেরকম ধরো এখানে দেওয়া আছে সাউথ ওয়েস্টার, এটা সাউথ ওয়েস্টার হবে, স্পেলিং ভুল আছে। সাউথ ওয়েস্টার কান্ট্রিজ, নর্থ ইস্ট কান্ট্রিজ, এইগুলো বোঝা গেল? আচ্ছা, চলে যাবো তাহলে পরের প্রশ্নে। পরের প্রশ্ন বলা হয়েছে, পোঙ্গল ইজ এ হারভেস্ট ফেস্টিভ্যাল ইজ ডেডিকেটেড টু দ্য ড্যাশ। পোঙ্গল একটি ফসল উৎসব যা ড্যাশকে উৎসর্গ করা হয়। এটা সঠিক অ্যান্সার হলো অপশন ডি, সূর্য দেবতা, সানগড। সানগডকে ডেডিকেটেড করার জন্য পোঙ্গল উৎসবটা করা হয়। আমরা পোঙ্গল উৎসব সম্পর্কে একটু জেনে নেব। পোঙ্গল উৎসবটা হয় কোথায়? পোঙ্গল উৎসবটা হয় হচ্ছে তামিল কমিউনিটিতে, মানে তামিলনাড়ুতে পোঙ্গল উৎসব হয়। আচ্ছা, আর এটা ডেডিকেটেড কাকে করা হয়? সূর্যকে। একটু আগে বললাম, ইট ইজ সেলিব্রেশন টু থ্যাংক দ্য সান। সূর্যকে ধন্যবাদ জানাতে এই উৎসবটা করা হয়। এটা কখন হয়? 14 তারিখ, জানুয়ারি 14 অথবা 15 তারিখে এই উৎসবটা হয়। আর পোঙ্গল শব্দটা এসছে তামিল শব্দ থেকে। তামিল শব্দ কি? পঙ্গু থেকে এসছে, যার মানে হচ্ছে টু বয়েল ওভার। ঠিক আছে, এই কটা পয়েন্ট মনে রাখলেই হবে। চলে যাবো এর পরের প্রশ্নে। বুদ্ধ ডেলিভার্ড হিজ ফার্স্ট সারমন হুইচ ইজ কল্ড ড্যাশ এট সারনাথ টু হিজ 5 ডিসাইপলস। বুদ্ধ সারনাথে তার 5 শিষ্যের কাছে তার প্রথম ধর্মোপদেশ দেন, যাকে ড্যাশ বলা হয়। সঠিক উত্তর হবে অপশন ডি, ধর্মচক্র প্রবর্তনা। ধর্মচক্র প্রবর্তন। গৌতম বুদ্ধ তার 5 শিষ্যকে নিয়ে সারনাথে যে ধর্ম উপদেশ বা ধর্ম প্রচার করেছিল, সেটাকে কি বলা হচ্ছে? ধর্মচক্র প্রবর্তনা। আচ্ছা, গৌতম বুদ্ধ সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করছি আমি। গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেছিল? গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিল এগুলো সবই পরীক্ষায় আসে 563 বিসি। 563 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিল। এর বাবার নাম কি? এর বাবার নাম হচ্ছে শুদ্ধোধন। বাবার নাম হচ্ছে শুদ্ধোধন। বাবা হচ্ছে শুদ্ধোধন। আর মা কে? মায়ের নাম
এর আসল যে মা ছিল তার নাম হচ্ছে মহামায়া, পরীক্ষায় খুব আসে। মহামায়া হচ্ছে এর আসল মা। আর এর স্টেপ মাদার, না যার কাছে সে পালিত হয়েছিল, স্টেপ মাদার, এটা আমরা অনেকেই জানি। স্টেপ মাদারের নাম হচ্ছে গৌতমী, এই জন্যই এর নাম হয়েছিল গৌতম। স্টেপ মাদারের নাম হচ্ছে গৌতমী। ওয়াইফের নাম কি? গৌতম বুদ্ধের ওয়াইফের নাম হচ্ছে যশোধারা। আর ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে রাহুল। ছেলের নাম হচ্ছে রাহুল। এগুলো একটু খাতায় নোট করে নাও। এরপরে আমরা যে পয়েন্টে যাব সেটা হলো বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক। ত্রিপিটক কি কি আমরা সবাই জানি, বিনয় পিটক, সত্য পিটক, আর হচ্ছে অভিধর্ম পিটক। আচ্ছা, এই ত্রিপিটক কোন ভাষায় লেখা? এটাও পরীক্ষায় আসে, এটা পালি ভাষায় লেখা। ত্রিপিটক পালি ভাষায় লেখা, ঠিক আছে। এরপরে আরো অনেক পয়েন্ট আছে, এগুলো সব খাতায় নোট করে রাখো, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ এই গৌতম বুদ্ধ আর মহাবীর থেকে অনেকবার পরীক্ষায় এসছে, এইবারও আসতে পারে। লেখা হয়ে গেলে আমি যাচ্ছি এরপরের পয়েন্টে। আফটার 49 consecutive days of meditation, Gautama attained Bodhi enlightenment under a people tree at Bodhgaya village in Bihar. মানে 49 দিন তপস্যা করার পর গৌতম বুদ্ধ বোধি জ্ঞান লাভ করেছে। বিহারের বুদ্ধগয়া একটা পিপল গাছের নিচে বসে তপস্যা করেছে। বুদ্ধ gives his first sermon in the village of Sarnath near a city of Benares in UP. This event is known as ধর্মচক্র প্রবর্তনা। যেটা একটু আগে কোশ্চেনে বললাম। তাহলে সারনাথে গৌতম বুদ্ধ ধর্ম প্রচার করেছিল। সারনাথ কোথায়? উত্তরপ্রদেশের বেনারসে গৌতম বুদ্ধ প্রথম ধর্ম প্রচার করেছিল, আর এই ঘটনাটাকেই বলা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। এরপরে যে পয়েন্টগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। 29 বছর বয়সে পরিবার ছেড়ে তার প্রিয় ঘোড়া কণ্টককে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাকে মহাবিনিষ্ক্রমণ বলে। এটা কণ্ঠক হয়ে গেছে, এটা কণ্টক হবে, কণ্টক। এটাও পরীক্ষায় আসে। গৌতম বুদ্ধের প্রিয় ঘোড়ার নাম কি? প্রিয় ঘোড়ার নাম হচ্ছে কণ্টক। আচ্ছা, পরের পয়েন্টে কি বলেছে? পরের পয়েন্টে বলেছে গৌতম বুদ্ধকে এশিয়ার আলো বলা হয়। লাইট অফ এশিয়া বইটা এডুইন আর্নল্ড লিখেছেন। লাইট অফ এশিয়া এই বইটা লিখেছেন এডুইন আর্নল্ড। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো সব খাতায় নোট করে নাও বন্ধুরা, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। পরের পয়েন্টে বলেছে 35 বছর বয়সে গয়ার নিরঞ্জনা নদীর তীরে একটা পিপল গাছের নিচে নির্বাণ লাভ করে। এটাও পরীক্ষায় আসে। নিরঞ্জনা নদীর তীরে, গয়ার নিরঞ্জনা নদীর তীরে 35 বছর বয়সে পিপল গাছের নিচে নির্বাণ লাভ করে। পরের পয়েন্টে বলেছে গৌতম বুদ্ধ 483 খ্রিস্টপূর্বাব্দে 80 বছর বয়সে কাশী নামক স্থানে পরলোক গমন করেন। ঠিক আছে, চলে যাবো এর পরের প্রশ্নে। বোডো ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন মেনলি ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেট অফ ইন্ডিয়া? ভারতের কোন রাজ্যে বোডো ভাষা প্রচলিত? এটার সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, আসাম। আসামে বোডো ভাষা প্রচলিত আছে। ঠিক আছে, এখানে কিছু পয়েন্ট আমি বলে রাখি। ভাষার উপর সাংবিধানিক বিধানগুলি ভারতীয় সংবিধানের 344(1) এবং 351 ধারায় রয়েছে। মানে কত নম্বর ধারায় ভাষার কথা রয়েছে? 344(1) আর 351 ধারায় রয়েছে। ভারতীয় সংবিধানের 8ম তফসিলেতে 22টি ভাষা রয়েছে। আর মূল যখন সংবিধান রচনা হয়েছিল তখন 14টি ভাষা ছিল, কিন্তু বর্তমানে 22টি আঞ্চলিক ভাষার কথা রয়েছে। এই 22টি আঞ্চলিক ভাষা হচ্ছে এই যে এগুলো, তোমরা একটু দেখে নাও 22টি আঞ্চলিক ভাষা। আচ্ছা, এখানে আমি আরো 2-3টে পয়েন্ট ইনক্লুড করছি। 21তম সংবিধান সংশোধনীতে 1967 সালে সিন্ধি ভাষা যুক্ত করা হয়। 71তম সংবিধান সংশোধনীতে, এটা সংবিধান সংশোধনী হবে, স্পেলিং মিস্টেক হয়েছে এখানে, ঠিক করে নাও তোমরা। 71তম সংবিধান সংশোধনীতে 1992 সালে কোঙ্কনি, মণিপুরি ও নেপালি ভাষা যুক্ত করা হয়। 92তম সংবিধান সংশোধনীতে 2003 সালে বোডো, ডোগরি, মৈথিলি ও সাঁওতালি ভাষা যুক্ত করা হয়। ঠিক আছে, এগুলো মনে রাখবে, বলা যায় না পরীক্ষায় এগুলোও দিয়ে দিতে পারে। চলে যাব এর পরের প্রশ্নে। নেম দ্য ফার্স্ট লেডি প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম বলুন। কি হবে এর সঠিক উত্তর? এর সঠিক উত্তর হলো অপশন ডি, অ্যানি বেসান্ট। অ্যানি বেসান্ট হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। আচ্ছা, অ্যানি বেসান্ট সম্পর্কে আর জাতীয় কংগ্রেস সম্পর্কে কিছু পয়েন্ট আমি এখানে বলি। দ্য কংগ্রেস গট ইটস ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অ্যাট দ্য
ক্যালকাটা সেশন ইন 1917 অ্যানিমেশন। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসাবে কলকাতা অধিবেশনে 1917 সালে অ্যানি বেসান্ত নিযুক্ত হন। অ্যানি বেসান্তের আর একটা নাম হচ্ছে অ্যানি উড, এটাও মনে রেখো। অ্যানি বেসান্ত আর কি কি করেছিল সেটাও আমরা দেখে নেবো। অ্যানি বেসান্ত কি কি করেছিল? অ্যানি বেসান্ত লোকমান্য তিলকের সহযোগিতায় লোকমান্য তিলকের সহযোগিতায় 1916 সালে অ্যানি বেসান্ত হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিল। এটা খুব পরীক্ষায় আসে, এটা মনে রাখবে। তাহলে হোম রুল লীগ প্রতিষ্ঠা করে কে? অ্যানি বেসান্ত লোকমান্য তিলকের সহযোগিতায় 1916 সালে। ওকে, আর কি কি করেছিল অ্যানি বেসান্ত? আর করেছিল সেন্ট্রাল হিন্দু কলেজ ইন বারাণসীতে সেন্ট্রাল হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিল বা তৈরি করেছিল। কত সালে? 1898 সালে। পরবর্তীকালে পণ্ডিত মদন মোহন মালব্য এই সেন্ট্রাল হিন্দু কলেজের নাম পাল্টে রাখে হচ্ছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি। বুঝে গেল? চলে যাবো পরের পয়েন্টে। কংগ্রেসের 48তম অধিবেশনে কলকাতায় 1933 সালে প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছিল। ঠিক আছে। আর ইন্দিরা গান্ধী 1959 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল। আর সরোজিনী নাইডু হচ্ছে প্রথম ভারতীয় মহিলা যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল। অ্যানি বেসান্ত ছিল হচ্ছে প্রথম মহিলা, আর সরোজিনী নাইডু হচ্ছে প্রথম ভারতীয় মহিলা যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছেন। কত সালে? 1925 সালে কানপুর অধিবেশন। এখানে যেন উল্টো পাল্টা না হয়ে যায়। অ্যানি বেসান্ত ছিল হচ্ছে প্রথম মহিলা, আর সরোজিনী নাইডু হচ্ছে প্রথম ভারতীয় মহিলা। ওকে, তাহলে চলে যাব এর পরের প্রশ্নে। GSAT 31 ইজ এ। GSAT 31 হলো একটি ড্যাশ। এটা সঠিক উত্তর হলো অপশন এ, টেলিকমিউনিকেশন স্যাটেলাইট, টেলিযোগাযোগ উপগ্রহ। GSAT 31 সম্পর্কে কিছু তথ্য আমরা একটু জেনে নেব। কি বলেছে? GSAT 31 এটা লঞ্চ হয়েছিল অ্যারিয়ান 5 রকেটের মাধ্যমে। কোথা থেকে? ফ্রেঞ্চ গুয়েনা থেকে। কত সালে? 2019 সালে ফেব্রুয়ারি মাসে। আর এটা এর টোটাল লাইফ ছিল 15 বছর। আর এটা কি করবে? মেইনল্যান্ড এন্ড আইল্যান্ড কভারেজ করবে। মেইনল্যান্ড মানে মেইন ভূমি, আর হচ্ছে যে দ্বীপগুলো রয়েছে ভারতের সেইগুলোকে কভারেজ করবে হচ্ছে এই GSAT 31 স্যাটেলাইট। এই কটা পয়েন্ট মনে রাখলেই হবে। চলে যাবো এর পরের প্রশ্নে। কিন্তু পরের প্রশ্নে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে। এরপরে আছে পরের প্রশ্ন বলেছে, হুইচ এমিনেন্ট পারসন ইজ অ্যাসোসিয়েটেড উইথ বারদৌলি। বারদৌলির সাথে কোন বিশিষ্ট ব্যক্তি জড়িত আছে? এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন বি, সর্দার বল্লভভাই প্যাটেল। আচ্ছা, আমরা সর্দার বল্লভভাই প্যাটেল আর সেই সাথে সাথে মহাবীর আর গুরু নানক আর অরবিন্দ ঘোষ সম্পর্কে একটু একটু করে তথ্য আমরা জেনে নেব এখানে। খাতায় এগুলো নোট করে রাখো, খুবই ইম্পর্টেন্ট এগুলো। কি বলেছে প্রথম পয়েন্টে? সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী। যদিও এখন এই পদটা আর নেই, কিন্তু প্রথমে যখন ভারতবর্ষ গঠন করা হয় তখন প্রথম প্রধানমন্ত্রী ছিল হচ্ছে জওহরলাল নেহেরু, আর প্রথম উপপ্রধানমন্ত্রী ছিল হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। তাকে প্রায় সর্দার বলা হতো। সর্দার কাকে বলা হতো? সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার বলা হতো। তাকে আরো নামেও ডাকা হতো, তাকে ভারতীয় বিসমার্ক, তাকে ভারতের বিসমার্কও বলা হয়। তাহলে ভারতের বিসমার্ক কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। বল্লভভাই প্যাটেল বরদলির সাথে যুক্ত, যেটা একটু আগেই বললাম, প্রশ্নে বলা ছিল। তিনি ব্রিটিশ রাজ্যের বিরুদ্ধে অহিংস আইন অমান্য আন্দোলনে গুজরাটের বরদলি কৃষকদের সংগঠিত করেছিলেন। 1928 সালের 12 জুন বরদলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়। এটাও মনে রেখো, বরদলি সত্যাগ্রহ কবে হয়? 1928 সালের 12 জুন। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন হচ্ছে বল্লভভাই প্যাটেল। ঠিক আছে। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী মানে হোম মিনিস্টার হিসাবে দায়িত্ব পালন করেছিল এই সর্দার বল্লভভাই প্যাটেল। আচ্ছা, ভারতকে একটি ঐক্যবদ্ধ স্বাধীন দেশে একীভূত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
1931 সালে করাচি অধিবেশনের সময় তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নিযুক্ত হন। এটাও খুব ইম্পর্টেন্ট যে সর্দার বল্লভভাই প্যাটেল কোন অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? করাচি অধিবেশনে। কত সালে? 1931 সালে। 1991 সালে তাকে মরণোত্তর ভারত রত্ন সম্মানে ভূষিত করা হয়। গুরু নানক কে ছিল? গুরু নানক ছিল হচ্ছে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা এবং 10 জন শিখ গুরুর মধ্যে প্রথম শিখ গুরু হচ্ছে কে? গুরু নানক। মহাবীর কে ছিলেন? মহাবীর ছিলেন হচ্ছে ভগবান মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম এবং শেষ তীর্থাঙ্কর। আর প্রথম তীর্থাঙ্কর কে ছিল? প্রথম তীর্থাঙ্কর ছিল হচ্ছে পার্শ্বনাথ। কোন বইতে পরেশনাথ আছে। পরেশনাথ, ঠিক আছে। তাহলে জৈনদের প্রথম তীর্থাঙ্কর ছিল হচ্ছে পার্শ্বনাথ বা পরেশনাথ, আর শেষ তীর্থাঙ্কর হচ্ছে ভগবান মহাবীর ছিল 24তম তীর্থাঙ্কর। আচ্ছা, অরবিন্দ ঘোষ পডিচেরিতে অবস্থিত শ্রী অরবিন্দ আশ্রমের প্রতিষ্ঠাতা ছিলেন। ঠিক আছে, চলে যাব তাহলে এর পরের প্রশ্নে। পরের প্রশ্ন বলেছে, হুইচ অ্যামং দ্য ফলোইং ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনাস বিল্ট সাবমেরিন? নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারতের প্রথম দেশীয়ভাবে নির্মিত সাবমেরিন ছিল? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, আইএনএস শালকি। আইএনএস শালকি হচ্ছে প্রথম ভারতীয় দেশীয়ভাবে তৈরি সাবমেরিন। আচ্ছা, এইগুলো সম্পর্কে আমরা একটু করে দেখে নেব। আইএনএস শালকি একটা ডিজেল ইলেকট্রিক সাবমেরিন ছিল, আর এটা হচ্ছে রাজীব গান্ধী, তৎকালীন প্রধানমন্ত্রী যখন ছিল রাজীব গান্ধী, সেই রাজীব গান্ধীর সময় 1987 সালে এটা লঞ্চ হয়েছিল। আইএনএস বিভূতি হচ্ছে প্রথম ভারতীয় মিসাইল বোট, ফার্স্ট ইন্ডিজিনাসলি বিল্ট মিসাইল বোট, আর এটা লঞ্চ করেছিল কোথা থেকে? ম্যাগাজন ডক শিপ বিল্ডার্স লিমিটেড থেকে। আইএনএস সাবিত্রী হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট ফেব্রিকেটেড সাবমেরিন। ঠিক আছে, ভারতের প্রথম ফেব্রিকেটেড সাবমেরিন হচ্ছে সাবিত্রী, আইএনএস সাবিত্রী, যেটা তৈরি করেছিল হচ্ছে গিয়ে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড। কত সালে? 1990 সালে। আইএনএস চক্র হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার অ্যাটাক সাবমেরিন। হুইচ কমিশন এক্সামিন্ড দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট রিলেশনশিপ? কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক পরীক্ষা করেছে কোন কমিশন? এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, আর.এস. সরকারিয়া কমিশন। এই আর.এস. সরকারিয়া কমিশনের হেড কে ছিল? এর হেড ছিল হচ্ছে রঞ্জিত সিং সরকারিয়া। অ্যাকচুয়ালি এই আর.এস. এর ফুল ফর্মই হচ্ছে রঞ্জিত সিং। ঠিক আছে, রঞ্জিত সিং এর নামেই ওই কমিশনটা হয়েছিল। আর এটা হয়েছিল কত সালে? এটা হয়েছিল 1983 সালে। এই আর.এস. সরকারিয়া কমিশনটা গঠিত হয়েছিল 1983 সালে। কি উদ্দেশ্যটা আগেই বললাম, কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক পরীক্ষা করার জন্য। ঠিক আছে, চলে যাব এর পরের প্রশ্ন। Atoms having same atomic number but different atomic mass is called? যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে বলা হয় কি? তাদেরকে বলা হয় আইসোটোপ। অপশন বি হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, আমরা এখানে একটু জেনে নেব যে অ্যাটমিক নাম্বার কি আর অ্যাটমিক মাস কি, কারণ এই দুটো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেনও আসে। ঠিক আছে, তাহলে আমরা এই বাদ বাকি আইসোবার কি জিনিস এটাও বুঝতে পারবো, আইসোটোপ কি জিনিস এটা তো বুঝতে পারবোই, আইসোটোন কি এটাও বুঝতে পারবো। ঠিক আছে, এগুলো সবই বুঝতে পারবো। তাহলে অ্যাটমিক নাম্বার আর অ্যাটমিক মাস সম্পর্কে আমরা একটু জেনে নেব। ধরে নাও একটা পরমাণুর নিউক্লিয়াস, এই পরমাণুটার নাম দিচ্ছি আমি সোডিয়ামের সংকেত হচ্ছে Na। এখন আমরা প্রত্যেকেই জানি যে পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে দুটো জিনিস থাকে, একটা কি? প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। পরমাণুর নিউক্লিয়াস তৈরি হয় হচ্ছে প্রোটন আর নিউট্রন, এই দুটোকে নিয়ে। আর এই পরমাণুর নিউক্লিয়াসকে, অর্থাৎ প্রোটন এবং নিউট্রন, এই দুটোর সমষ্টিকেই বলা হয় অ্যাটমিক মাস বা ভর সংখ্যা। বোঝা গেল? ধরে নাও সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 23, এর ভিতরে প্রোটন সংখ্যা যদি 11 হয় তাহলে নিউট্রন সংখ্যা হবে হচ্ছে 12। ঠিক আছে, আচ্ছা, তাহলে ভর সংখ্যা তো আমরা এখানে বুঝতে পারলাম।
যে ভর সংখ্যা কি জিনিস, প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফলকে বলা হয় হচ্ছে ভর সংখ্যা। এখন অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা কি জিনিস? আচ্ছা, পারমাণবিক সংখ্যার আরেকটা নাম আছে পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার কি জিনিস? কোনো পরমাণুর ভেতরে, পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে যতটা পরিমাণ প্রোটন থাকে, যতটা পরিমাণে প্রোটন থাকে, সেই প্রোটন সংখ্যাকেই বলা হয় হচ্ছে অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। বোঝা গেল? পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে যত সংখ্যক প্রোটন থাকে সেই প্রোটন সংখ্যাকেই ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা বলে। ঠিক আছে? এর সাথে সাথে আমরা আরেকটা জিনিস জেনে নেব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কোনো পরমাণুর ভেতরে ঠিক যত সংখ্যক প্রোটন থাকে, পরমাণুর নিউক্লিয়াসের বাইরে কি থাকে? ইলেকট্রন থাকে, তাই তো? আর ইলেকট্রন নেগেটিভ হয়। প্রোটন পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ, আর নিউট্রন কি? নিস্তড়িত। ঠিক আছে? পরমাণু নিউক্লিয়াসের ভিতরে যত সংখ্যক প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে ঠিক তত সংখ্যক ইলেকট্রন থাকবে। মানে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সেম হবে। যদি এটা একটা সোডিয়াম পরমাণু, সোডিয়াম পরমাণুর প্রোটন সংখ্যা কত? 11। ঠিক আছে? তাহলে এর ইলেকট্রন সংখ্যাও হবে 11। বোঝা গেল কি বলতে চাইলাম আমি? যত সংখ্যক প্রোটন থাকবে ঠিক তত সংখ্যা ইলেকট্রনও থাকবে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস জানতে পারলাম যে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা আর পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু ক্রমাঙ্ক, এগুলো সব একই, এগুলো সব একই একই জিনিস। পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক, এগুলো সবই একই জিনিস। ভর সংখ্যাকে সবসময় উপরের দিকে লিখতে হয় আর পারমাণবিক সংখ্যাকে নিচের দিকে লিখতে হয়। কিরকম ভাবে লিখতে হয়? এরকম ভাবে লিখতে হয়, ধরে নাও এ একটা পরমাণু, একটা পরমাণু ধরে নাও এক্স, এক্স একটা পরমাণু। এই পরমাণুর আমরা ভর সংখ্যাকে লিখবো উপরে, ভর সংখ্যাকে লিখবো উপরে, আর পারমাণবিক সংখ্যাকে লিখবো হচ্ছে নিচে। অথবা আমরা এইভাবেও লিখতে পারি, উপরে ভর সংখ্যা, নিচে পারমাণবিক সংখ্যা। অথবা আমরা এইভাবেও লিখতে পারি, উপরে ভর সংখ্যা, নিচে পারমাণবিক সংখ্যা। ঠিক আছে? তাহলে একটা সহজ উদাহরণ দিয়ে আমি বলি। ধরে নাও কার্বন, কার্বনের কয়টি আইসোটোপ আছে? কার্বনের 3টি আইসোটোপ আছে, এগুলো পরীক্ষায় আসে। কার্বন, কার্বনের চিহ্ন হচ্ছে সি। এবার কার্বনের ভর সংখ্যা কত? কার্বনের ভর সংখ্যা হচ্ছে 12, আর কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। এই একটা কার্বনের আইসোটোপ, আরেকটা কার্বনের আইসোটোপ লিখছি, নিচে 6, উপরে 13। দেখো কার্বনের 3টে আইসোটোপ, আর এইগুলো আইসোটোপ এই কারণেই বলা হচ্ছে যে, দেখো এখানে আমরা বলেছিলাম যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা একই, পারমাণবিক সংখ্যা দেখো সবকটা সেম আছে, ভর সংখ্যা আলাদা আছে, সেই জন্য এগুলো হচ্ছে সব কার্বনের আইসোটোপ। বুঝা গেল? আচ্ছা, এখানে এখানে আইসোবার কি জিনিস? আইসোবার হচ্ছে আইসোটোপের ঠিক উল্টোটা, আইসোটোপের ঠিক উল্টোটা হচ্ছে আইসোবার। বুঝা গেল? আইসোবার কিরকম? যেরকম নিচে পারমাণবিক সংখ্যা একই ছিল আইসোটোপে, আইসোবারে হবে কি? উপরে ভর সংখ্যা একই থাকবে, উপরে ভর সংখ্যা সেম থাকবে, আর পারমাণবিক সংখ্যা চেঞ্জ হয়ে যাবে, সেটা হচ্ছে আইসোবার। বুঝা গেল? আর আইসোটোন কি? আইসোটোন হচ্ছে নিউট্রন সংখ্যা সেম থাকবে, কোনো একটা পরমাণুর ভেতরে নিউট্রন সংখ্যা সেম থাকবে। দেখো এখানে এটা কার্বন মৌল, এইখানে এর নিউট্রন সংখ্যা কত বলতো? এর নিউট্রন সংখ্যা 6, এখানে এর নিউট্রন আছে হচ্ছে কত? 7, এখানে নিউট্রন আছে হচ্ছে 8। ঠিক আছে? কি করে বের করলাম? কারণ আমরা তো একটু আগেই আলোচনা করলাম যে প্রোটন প্লাস নিউট্রন দুটো মিলে হচ্ছে অ্যাটমিক মাস বা ভর সংখ্যা। সিম্পল ব্যাপার, নিউট্রন সংখ্যা বের করতে গেলে তো আমি কি করব? এই অ্যাটমিক মাস থেকে আমি প্রোটন সংখ্যাকে বার করে দেবো, তাহলে আমি নিউট্রন পেয়ে যাবো। আমি ঠিক এখানে তাই করলাম। তাহলে দেখো এখানে কার্বনের যে 3টা আইসোটোপ আছে, 3টা আইসোটোপের নিউট্রন সংখ্যাগুলো সব আলাদা আলাদা আছে।
কিন্তু আইসোটোনে বলছে কি, আইসোটোনে বলছে যে নিউট্রন সংখ্যা সেম থাকবে। নিউট্রন সংখ্যা যদি সেম থাকে তাহলে কি হবে, সেটা হবে আইসোটোন। বুঝে গেল? হোয়াট ইজ মেড অফ টিথ অফ এনামেল? দাঁতের এনামেল কি দিয়ে তৈরি? এটার সঠিক অ্যান্সার হবে অপশন সি, ক্যালসিয়াম ফসফেট। অনেক বন্ধুরা বলবে যে ক্যালসিয়াম কার্বনেট কেন হবে না, কারণ দাঁতের এনামেলের ভেতরে তো ক্যালসিয়াম কার্বনেটও পাওয়া যায়। আমি বলবো যে হ্যাঁ, ঠিকই বলেছো, ক্যালসিয়াম কার্বনেটও দাঁতের এনামেলের ভিতরে থাকে, কিন্তু সবচাইতে বেশি পরিমাণে থাকে হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। ঠিক আছে, তাই অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, দাঁত সম্পর্কিত বিদ্যাকে বলা হয় টিথ স্টাডি। দাঁত সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ওডোন্টোলজি। ওডোন্টোলজি। ঠিক আছে, বাচ্চাদের কতগুলো দাঁত থাকে? বাচ্চাদের দাঁত থাকে হচ্ছে চাইল্ড টিথ, বাচ্চাদের দাঁত থাকে হচ্ছে 20টা। আক্কেল দাঁত মানুষের কতগুলো থাকে? আক্কেল দাঁত থাকে 4টি। আক্কেল দাঁতকে ইংরেজিতে বলা হয় উইজডম টিথ। উইজডম টিথ বা আক্কেল দাঁত থাকে মানুষের 4টি। ঠিক আছে, এবার যদি বলা হয় মানুষের দাঁতের বৈশিষ্ট্য কি? মানুষের দাঁতের বৈশিষ্ট্য হচ্ছে হেকোডন্ট মাড়ির ভেতরে থাকে। ঠিক আছে, হেটেরোডন্ট মানে আকার আলাদা, দেখবে সামনের দাঁতগুলো একটু ছোচালো থাকে, মাড়ির দাঁতগুলো একটু ভোতা থাকে। প্রত্যেকটা দাঁতের আলাদা আলাদা কাজ রয়েছে। ঠিক আছে, কর্তন দাঁত, পেছন দাঁত, এরকম অন্য আলাদা আলাদা নাম আছে। সেগুলো যখন বায়োলজি ক্লাস করাবো, সেই বায়োলজি ক্লাসে এই সম্পর্কে ডিটেলস আমি বলে দেবো। এখন বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আমি শর্টে বলে দিচ্ছি। তাহলে হেটেরোডন্ট মানে আকার আলাদা আলাদা হয়, আর ডাইফায়োডন্ট মানে হচ্ছে পুনরায় হয়। কিছু কিছু দাঁত এরকম আছে যেগুলো পড়ে গেলে আবার পুনরায় ফিরে আসে। ঠিক আছে, তো এই হলো দাঁতের বৈশিষ্ট্য। নেক্সট কোশ্চেন কি আছে দেখে নেবো। পরের প্রশ্নে বলা হয়েছে হোয়ার ডিড ইন্ডিয়া ফার্স্ট টেস্ট নিউক্লিয়ার উইপেন্স? ভারত প্রথম কোথায় পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছিল? এর সঠিক অ্যান্সার হলো অপশন বি, পোখরান। পোখরান কোথায় অবস্থিত? পোখরান অবস্থিত হচ্ছে রাজস্থানে। পোখরান কোথায় অবস্থিত? রাজস্থান রাজ্যে অবস্থিত। আচ্ছা, শ্রীহরিকোটা, কালাপাক্কম, তারাপুর এগুলো সম্পর্কে একটু একটু করে জেনে নেবো আমরা। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে ভারত 1974 সালে রাজস্থানের পোখরানে প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছিল। মনে রাখবে এটা, 1974 সালে। ঠিক আছে, 1974 সালে ভারত রাজস্থানের পোখরানে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছিল। আর এর সাংকেতিক নাম ছিল হচ্ছে স্মাইলিং বুদ্ধ। ঠিক আছে, স্মাইলিং বুদ্ধ কিসের সাথে যুক্ত? পারমাণবিক অস্ত্র পরীক্ষার সাথে যুক্ত। এটাও কোশ্চেনে আসে। ঠিক আছে, স্মাইলিং বুদ্ধ কি সেটাও এখানে বলে দিয়েছে। স্মাইলিং বুদ্ধ পরীক্ষার সাথে সাথে আমেরিকা যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স এবং চীনের পরে সফলভাবে পারমাণবিক বোমা পরীক্ষা করে ভারত বিশ্বের ষষ্ঠ পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ হয়ে ওঠে। ঠিক আছে, আচ্ছা, অপশনে যেহেতু শ্রীহরিকোটা দেওয়া ছিল সেই জন্য শ্রীহরিকোটা সম্পর্কে একটুখানি জেনে নেব। কি বলেছে শ্রীহরিকোটা সম্পর্কে? শ্রীহরিকোটা সম্পর্কে বলেছে এটি অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলায় অবস্থিত। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে SHAR, হলো ভারতের স্পেস পোর্ট মানে মহাকাশ বন্দর। এটি ভারতের 2টি উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রের মধ্যে অন্যতম। তাহলে একটা জানলাম সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রীহরিকোটায় অবস্থিত, আরেকটা কোথায়? আরেকটা হচ্ছে উড়িষ্যার পারাদ্বীপ। ঠিক আছে, দুটো উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রের মধ্যে একটা হচ্ছে কোথায়? শ্রীহরিকোটায়, আর একটা হচ্ছে পারাদ্বীপ, উড়িষ্যার পারাদ্বীপ। ঠিক আছে, কালপক্কম সম্পর্কে কি বলেছে? কালপক্কম হচ্ছে এটি তামিলনাড়ুর চেন্নাইয়ের করমণ্ডল উপকূলে অবস্থিত। তামিলনাড়ুতে কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি প্রথম 1984 সালে চালু হয়েছিল। এটাও মনে রাখার মতন, মনে রাখবে এটা। এর পরের পয়েন্টে দেওয়া আছে তারাপুর। তারাপুর সম্পর্কেও একটু জেনে নেব। তারাপুর হচ্ছে কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। 1969 সালে চালু হওয়া তারাপুর পারমাণবিক শক্তি কেন্দ্রটি হলো ভারতে নির্মিত প্রথম বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও মনে রাখবে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু NTPC পরীক্ষায় খুব আসে, সেই জন্য এগুলো জেনে রাখবে। হুইচ ফাইটার জেট ইজ নট ইউজড ডিউরিং অপারেশন সিন্দুর? অপারেশন সিন্দুরের সময় কোন যুদ্ধ বিমানটি ব্যবহার করা হয়নি? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কোন যুদ্ধ বিমানটি ব্যবহার করা হয়নি? অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার, তেজস। অপারেশন সিন্দুর কি? অপারেশন সিন্দুর ভারতের জম্মু কাশ্মীরে পেহেলগাঁও বলে একটা জায়গা আছে, সেইখানে বেশ কিছু পাকিস্তানি জঙ্গি কিছু পর্যটককে মেরে ফেলেছিল। তারই প্রতিশোধ নেওয়ার জন্য ভারত কি করেছিল? 7th মে
2025 সালে ভারতের যে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী কি করেছিল, তাদের বিরুদ্ধে মানে জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করার জন্য, ডিস্ট্রয় করার জন্য কি করেছিল, যুদ্ধ করেছিল। সেটাই হচ্ছে অপারেশন সিন্দুর। সেই অপারেশনের সময় কোন কোন যুদ্ধ বিমান ভারত ব্যবহার করেছিল? একটা হলো রাফেল, সুখোই 30 MKI আর মিরাজ 2000। ঠিক আছে, এবার এখানে এই রাফেল সম্পর্কে আমরা একটু ছোট্ট করে জেনে নেব। রাফেল যে যুদ্ধ বিমানটা, সেই যুদ্ধ বিমানটা ভারত ফ্রান্স থেকে কিনেছিল। ঠিক আছে, 2016 সালে ডিল হয়েছিল ফ্রান্সের সাথে, না 36টা রাফেল যুদ্ধ বিমানের ডিল হয়েছিল। ঠিক আছে, আর এই যে রাফেল যে যুদ্ধ বিমানটা, এই যুদ্ধ বিমানটা তৈরি করেছিল ফ্রান্সেরই একটা ম্যানুফ্যাকচারার কোম্পানি। সেই কোম্পানির নাম হচ্ছে কি? সেই কোম্পানির নাম হচ্ছে, ম্যানুফ্যাকচার করেছিল কে? ডাসল্ট এভিয়েশন। ডাসল্ট এভিয়েশন পরীক্ষায় আসতে পারে, এগুলো সব নোট করে নাও। এভিয়েশন, ঠিক আছে, ফ্রান্সের একটা ম্যানুফ্যাকচারার কোম্পানি ডাসল্ট এভিয়েশন, আর সেই কোম্পানি রাফেল যুদ্ধ বিমানটা তৈরি করেছিল। আচ্ছা, এই মিরাজ 2000 এই যুদ্ধ বিমানটাও এই ফ্রান্সেরই একটা কোম্পানি ডাসল্ট এভিয়েশন, এই কোম্পানিটা তৈরি করেছিল। ঠিক আছে, আচ্ছা, সুখোই 30 MKI এই যুদ্ধ বিমানটা তৈরি করেছিল কে? এই যুদ্ধ বিমানটা তৈরি করেছিল হচ্ছে রাশিয়া আর ইন্ডিয়া মিলে। রাশিয়া আর ইন্ডিয়া। আর যে কোম্পানিটা তৈরি করেছিল সুখোই 30 MKI, সেই কোম্পানিটা ম্যানুফ্যাকচারার কোম্পানির নাম হচ্ছে হেল। হেলের ফুল ফর্ম হচ্ছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড এই সুখোই 30 MKI যুদ্ধ বিমানটা তৈরি করেছিল রাশিয়ার সহযোগিতায় তৈরি করেছিল। ঠিক আছে, তেজস যুদ্ধ বিমান, এই তেজস যুদ্ধ বিমানটাও হেল তৈরি করেছিল, কিন্তু এটা ইন্ডিয়ার নিজেরাই তৈরি করেছিল তেজস যুদ্ধ বিমানটা। ঠিক আছে, আচ্ছা, এখানে আরো কিছু পয়েন্ট রয়েছে, যেরকম ধরো অপারেশন সিন্দুর, এই অপারেশন সিন্দুরটা লিড করেছিল কে? কে নেতৃত্ব দিয়েছিল? সেটাও পরীক্ষায় আসতে পারে। অপারেশন সিন্দুর 2জন মেয়ে লিড করেছিল, 2জন ছিল এর হেড। একজনের নাম হচ্ছে কলোনেল সোফিয়া কুরেশি, ঠিক আছে, আর একজনের নাম হচ্ছে ভৌমিকা সিং। মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে কিন্তু। যে অপারেশন সিন্দুর লিড করেছিল, যে 2জন হেড ছিল, সেই 2জনের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে কলোনেল সোফিয়া কুরেশি আর একজনের নাম হচ্ছে ভৌমিকা সিং। কবে হয়েছিল? 7 মে 2025। ঠিক আছে, 2025 হবে, আগে ভুল লিখেছিলাম বন্ধুরা, একটু ঠিক করে নাও। 2025, 7 মে 2025। ঠিক আছে, চলে যাবো এর পরের প্রশ্নে। দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন ইউএনডিপি। বন্ধুরা, এটা কোশ্চেনে একটু মিস্টেক হয়ে গেছে, এটা ঠিক করে নাও। ইউএনডিপি হবে না, এটা হচ্ছে এইচডিআই। ঠিক আছে, এইচডিআই ব্র্যাকেট হবে হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের স্থান কত? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, 130। ঠিক আছে, আর এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এইটা কোন সংস্থা করে? কোন সংস্থা এটা রিপোর্ট তৈরি করে? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কোন সংস্থা করে? সেই সংস্থার নাম হচ্ছে ইউএনডিপি। ঠিক আছে, ইউএনডিপি এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটা তৈরি করে। ইউএনডিপির ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, আর এটার হেডকোয়ার্টার হচ্ছে, এর হেডকোয়ার্টার হচ্ছে কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক। ঠিক আছে, ইউএনডিপির হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক। আর এই ইউএনডিপির হেড কে আছে? ইউএনডিপির হেড হচ্ছে প্রধান রয়েছে কি? আচিম স্টেনিয়ার। ঠিক আছে, আর ইউএনডিপি যে রিপোর্ট প্রকাশ করে, মানে যে ইন্ডেক্সটা তৈরি করে, সেটার নাম কি বললাম? এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এটা কিসের উপর ভিত্তি করে এই রিপোর্টটা তৈরি করে? হেলথ,
নলেজ আর স্ট্যান্ডার্ড অফ লাইফ। ঠিক আছে, আচ্ছা। আর এই ইন্ডেক্সে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ফার্স্ট রয়েছে কোন দেশ? ফার্স্ট রয়েছে হচ্ছে সুইজারল্যান্ড। ইন্ডিয়া কত? ইন্ডিয়া হচ্ছে 130, ফার্স্ট রয়েছে হচ্ছে কে বললাম? সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড ফার্স্ট রয়েছে। সুইজারল্যান্ড প্রথম স্থানে রয়েছে। ঠিক আছে, ISRO launched the Chandrayaan-1 spacecraft in dash. It was uniquely equipped to confirm the presence of solid ice on the moon. কি বলেছে? ইসরো ড্যাশ সালে চন্দ্রযান-1 মহাকাশযান উৎক্ষেপণ করে। এটি চাঁদে কঠিন বরফের উপস্থিতি নিশ্চিত করার জন্য অনন্যভাবে সজ্জিত ছিল। তাহলে কি বলেছে? এর সঠিক অ্যান্সার হবে কি হবে? এর সঠিক অ্যান্সার কি হবে? এর সঠিক অ্যান্সার হলো হচ্ছে অপশন বি। 2008 সালে চন্দ্রযান-1 সফলভাবে ভারতবর্ষ উৎক্ষেপণ করে। কোথা থেকে? শ্রীহরিকোটা থেকে। শ্রীহরিকোটা। শ্রীহরিকোটা কোথায়? অন্ধ্রপ্রদেশে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এটা উৎক্ষেপণ করা হয়েছিল। আর যে ভেহিকেলটা সাহায্যে এটা উৎক্ষেপণ করা হয়েছিল সেই ভেহিকেলটার নাম এটাও মনে রাখতে হবে, PSLV, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, PSLV XL C11। ঠিক আছে, এটাও পরীক্ষায় আসতে পারে। যদি খুব কঠিন কোশ্চেন করে তাহলে এই ধরনেরই কোশ্চেন আসবে। ঠিক আছে, সেই জন্য আগে থাকতে প্রস্তুত হয়ে থাকাই ভালো। February 20, 1947, who announced that the power would be transferred to the Indians by June 1948? 1947 সালের 20 জানুয়ারি কে ঘোষণা করেছিল যে 1948 সালের জুনের মধ্যে ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে? এটা সঠিক অ্যান্সার হলো অপশন বি, ক্লেমেন্ট এটলি। ঠিক আছে, ক্লেমেন্ট এটলি ঘোষণা করেছিল যে 1948 সালের জুনের মধ্যে ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। এরপরে কোশ্চেন আছে, কুরানকুলাম প্রজেক্ট ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? কুরানকুলাম প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক অ্যান্সার হলো অপশন বি, তামিলনাড়ুতে অবস্থিত। ঠিক আছে, তামিলনাড়ুতে যে কুরানকুলাম প্রজেক্টটা রয়েছে তার ক্যাপাসিটি হচ্ছে কত? তার ক্যাপাসিটি হচ্ছে 2000 মেগাওয়াট। এটা রাশিয়ার সহযোগিতায় এই প্রজেক্টটা তৈরি হয়েছিল। ঠিক আছে, এটা মনে রাখবে যে কোন দেশের সহযোগিতায় কুরানকুলাম প্রজেক্টটা তৈরি হয়েছিল? রাশিয়ার সহযোগিতায়। কর্ণাটকে কি কি আছে? কর্ণাটকে আছে হচ্ছে থার্মাল পাওয়ার স্টেশন। কি কি থার্মাল পাওয়ার স্টেশন? রায়চুর থার্মাল পাওয়ার স্টেশন, বেলারি থার্মাল পাওয়ার স্টেশন, ইয়ারমারাস থার্মাল পাওয়ার স্টেশন, সারাভাতি থার্মাল পাওয়ার স্টেশন। তেলেঙ্গানাতে রয়েছে কি? তেলেঙ্গানাতে রয়েছে সীতাম্মা সাগর ব্যারেজ আর লোয়ার জুরালা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। এটা পরীক্ষায় আসে। জুরালা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট কোথায় অবস্থিত? কেরলে কি কি রয়েছে? সাবরিগিরি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, রিঙ্গালকুট্টু হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আর সেঙ্গুলাম হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। এগুলো মনে রাখবে, এগুলোর থেকে কোশ্চেন খুব আসে। হুইচ ইজ ইন্ডিয়াস ফার্স্ট সুপার কম্পিউটার? ভারতের প্রথম সুপার কম্পিউটার কোনটি? এর সঠিক অ্যান্সার হলো অপশন বি, পরম 8000। পরম 8000 হচ্ছে ভারতের প্রথম সুপার কম্পিউটার, মনে রাখবে। আচ্ছা, এখানে একটা পয়েন্ট বলে রাখি, পরম হচ্ছে একটা সিরিজ কম্পিউটার, সুপার কম্পিউটারের একটা সিরিজ হচ্ছে পরম। ঠিক আছে, যেরকম মোবাইল ফোনের বিভিন্ন সিরিজ হয়ে থাকে সেরকম কম্পিউটারেরও বিভিন্ন সিরিজ হয়ে থাকে। পরম হচ্ছে সুপার কম্পিউটারের একটা সিরিজ যেটা ডিজাইন করেছিল এবং অ্যাসেম্বল করেছিল হচ্ছে CDSE, সেন্ট্রাল ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং, যেটা কোথায় অবস্থিত? পুনেতে অবস্থিত, ইন্ডিয়ার পুনেতে অবস্থিত। CDSE ইন্ডিয়ার পুনেতে অবস্থিত। ঠিক আছে, এরপরে কোশ্চেনে চলে যাব। দ্য ফেমাস বৃহদেশ্বরা টেম্পল ইজ লোকেটেড ইন ড্যাশ? বিখ্যাত বৃহদেশ্বর মন্দির ড্যাশে অবস্থিত। বৃহদেশ্বর মন্দির কোথায় অবস্থিত? এটা অ্যান্সার হবে হচ্ছে অপশন বি, তাঞ্জাভুর। তাঞ্জাভুরে বৃহদেশ্বরা মন্দির অবস্থিত। ঠিক আছে, বৃহদেশ্বরা মন্দির শিব দেবতাকে উৎসর্গ করা হয়েছে। এটা তামিলনাড়ুর তাঞ্জাভুরে অবস্থিত আর এটা তৈরি করেছে হচ্ছে তামিল রাজা প্রথম রাজা চোল। এই মন্দিরের একটা নাম আছে, এই মন্দিরের আর একটা নাম হলো কি? পেরিয়া কোভিল বা রাজেশ্বরা টেম্পল। ঠিক আছে, আর এইটা হচ্ছে এই রাজেশ্বরা টেম্পল বা বৃহদেশ্বরা টেম্পল, এটা হচ্ছে লার্জেস্ট টেম্পল।
লার্জেস্ট টেম্পল অফ ইন্ডিয়া? ভারতের সবচেয়ে দীর্ঘতম মন্দির হচ্ছে এই বৃহদেশ্বর মন্দির। এটাও ইম্পর্টেন্ট, মনে রেখো। ঠিক আছে, এরপরে প্রশ্নে কি আছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ক্রোনোলজি রিগার্ডিং দিল্লি সুলতানেট? দিল্লি সুলতানদের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক কালানুক্রম? এটা সঠিক অ্যান্সার হলো অপশন ডি। অপশন ডি হবে হচ্ছে সঠিক অ্যান্সার। প্রথমে হচ্ছে দাস বংশ, তারপরে খলজি, তারপরে তুগলক, তারপরে লোদি রাজবংশ। ঠিক আছে, এগুলো সম্পর্কে একটু সংক্ষেপে আমরা একটু দেখে নেব। দাস বংশ দিল্লিতে কত সাল থেকে কত সাল পর্যন্ত রাজত্ব করেছিল? 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লিতে রাজত্ব করেছিল। এদেরকে মামলুকও বলা হতো। আর দাস বংশের প্রথম রাজা কে ছিল? কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক ছিল হচ্ছে দাস বংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এটা মনে রাখবে। খলজি বংশ দিল্লিতে রাজত্ব করেছিল 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা, জালালউদ্দিন খলজি, এই যে জালালউদ্দিন খলজি ছিল হচ্ছে প্রথম প্রতিষ্ঠাতা। খলজি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে জালালউদ্দিন খলজি, এটাও মনে রেখো। তুঘলক বংশ দিল্লিতে রাজত্ব করেছিল 1320 থেকে 1414 খ্রিস্টাব্দ পর্যন্ত। গিয়াসউদ্দিন তুঘলক ছিল হচ্ছে তুঘলক বংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, আর এই গিয়াসউদ্দিন তুঘলক তুঘলকাবাদ সিটি তৈরি করেছিল। কোথায়? দিল্লিতে। লোদি ডাইনেস্টি 1451 থেকে 1526 সাল পর্যন্ত দিল্লিতে রাজত্ব করেছে। ঠিক আছে, আর লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বহুলুল লোদি। ঠিক আছে, কিন্তু এই লোদি বংশের আগে একটা রাজবংশ রাজত্ব করে গেছে, মানে 1414 সাল থেকে 1451, মাঝখানে অন্তত 29-30 বছর রাজত্ব করে গেছে অন্য একটা রাজবংশ। সেই অন্য রাজবংশটা হচ্ছে সৈয়দ রাজবংশ। লোদি রাজবংশের আগে সৈয়দরা রাজত্ব করে গেছে দিল্লিতে। ঠিক আছে, এই যে দেখো, সৈয়দরা রাজত্ব করে গেছে দিল্লিতে 1414 থেকে 1450 সাল পর্যন্ত দিল্লিতে রাজত্ব করে গেছে সৈয়দরা। আর সৈয়দ রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কে? খিজির খাঁ। ঠিক আছে, আচ্ছা, একটা সূত্র তোমাদেরকে বলে রাখি, তাহলে তোমরা সঠিক ক্রম অনুসারে তোমরা সাজাতে পারবে কোন রাজবংশ আগে কোন রাজবংশ পরে এসেছিল। সূত্রটা হচ্ছে দাস খায় তেল শুদ্ধ লাড্ডু। খুবই আজব একটা সূত্র, কিন্তু মনে রাখতে খুবই সুবিধা হবে। ঠিক আছে, যে সমস্ত বন্ধুদের টাইটেল দাস আছে তারা কিন্তু আবার এই সূত্রটা দেখে রেগে যেও না। ঠিক আছে, তো দেখো, দাস খায় তেল শুদ্ধ লাড্ডু। তো দাসে হচ্ছে সবার প্রথমে হচ্ছে দাস বংশ। ঠিক আছে, তারপরে খাইতে হচ্ছে খলজি রাজবংশ, খলজি। ঠিক আছে, তেলে হচ্ছে তুঘলক। আচ্ছা, শুদ্ধতে হচ্ছে সৈয়দ, আর লাড্ডুতে হচ্ছে লোদি। ঠিক আছে, দাস খায় তেল শুদ্ধ লাড্ডু, প্রথমে হচ্ছে দাস, তারপর হচ্ছে খলজি, তারপর হচ্ছে তুঘলক, তারপর সৈয়দ, তারপর লোদি। ঠিক আছে, ভালো লাগছে? খুশি? যদি ভালো লাগে এবং খুশি হও তাহলে একটা লাইক দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, চলে যাবো পরের প্রশ্নে। পরের কোশ্চেনে আছে WWF স্ট্যান্ডস ফর। WWF এর অর্থ হলো কি হবে? এর সঠিক অ্যান্সার সঠিক হচ্ছে অপশন সি, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড হচ্ছে WWF এর ফুল ফর্ম। আচ্ছা, WWF হচ্ছে একটা বেসরকারি একটা সংস্থা। ঠিক আছে, WWF হচ্ছে একটা বেসরকারি একটা সংস্থা, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, যেটা এস্টাবলিশড হয়েছে হচ্ছে 1961 সালে। 1961 সালে এটা তৈরি হয়েছে। আর এটার হেডকোয়ার্টার হচ্ছে গ্ল্যান্ড, সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে হচ্ছে এর হেডকোয়ার্টার। ঠিক আছে, পরের কোশ্চেন রয়েছে হোয়াট ইজ দ্য মিনিমাম এজ অফ পারসন টু বি এ গভর্নর অফ স্টেট অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? ভারতের সংবিধান অনুসারে রাজ্যপাল হওয়ার জন্য কোনো ব্যক্তির ন্যূনতম বয়স কত? এর সঠিক অ্যান্সার হলো অপশন ডি, 35 বছর। ঠিক আছে, 35 বছর লাগবে হচ্ছে কেউ যদি কোনো রাজ্যপাল হতে চায় কোনো রাজ্যের, তাহলে তার বয়স হতে হবে ন্যূনতম বয়স কত? 35 বছর। আচ্ছা, লোকসভার ন্যূনতম বয়স কত? লোকসভার ন্যূনতম বয়স হতে হবে হচ্ছে 25 বছর। ঠিক আছে, আর রাজ্যসভার 30 বছর। ঠিক আছে, এটা মনে রেখো, এগুলো পরীক্ষায় আছে। সংবিধানের 156 ধারায় বলা আছে রাজ্যের গভর্নর সম্পর্কে। ঠিক আছে, গভর্নর
মানে রাজ্যপাল তার পদত্যাগপত্র জমা দিতে পারে হচ্ছে প্রেসিডেন্টের কাছে। তার সময়সীমা থাকে হচ্ছে 5 বছরের জন্য। ঠিক আছে। ভারতের স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল, এটা পরীক্ষা খুব আসে। শ্রী রাজাগোপালাচারী, চক্রবর্তী রাজাগোপালাচারী হচ্ছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। ঠিক আছে। কত সাল উনি ছিল? 1948 থেকে 1950 পর্যন্ত। এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরটা কি বলছে? দ্য ফার্স্ট ওমেন টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ এ গভর্নর ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ওয়াজ সরোজিনী নাইডু। স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল বা গভর্নর হচ্ছে সরোজিনী নাইডু। ঠিক আছে, এটা মনে রাখো, খুব ইম্পর্টেন্ট এটাও। আর কোন রাজ্যের প্রথম গভর্নর হয়েছিল? উত্তরপ্রদেশ রাজ্যের। কবে? 1947 থেকে 1949 সাল পর্যন্ত উনি গভর্নর পদে নিযুক্ত ছিলেন। চলে যাবো এর পরের প্রশ্নে। ড্যাশ ইজ নট এ ফোক ড্যান্স অফ ইন্ডিয়া। ড্যাশ ভারতের লোকনৃত্য নয়। ঠিক আছে, নয় বলেছে কিন্তু। কি হবে সঠিক অ্যান্সার? এর সঠিক অ্যান্সার হলো অপশন এ, মোহিনীঅট্টম। মোহিনীঅট্টম কোনো লোক নৃত্য নয়, মোহিনীঅট্টম হচ্ছে একটা ধ্রুপদী নৃত্য। ঠিক আছে, আর বাদ বাকি এইগুলো হচ্ছে সব লোক নৃত্য। দেখো মোহিনীঅট্টম সম্পর্কে কি বলা আছে। মোহিনীঅট্টম ভারতের ধ্রুপদী নৃত্য শৈলীগুলির মধ্যে অন্যতম। মোহিনীঅট্টমের উৎস কেরালা রাজ্যে। ঠিক আছে। মোহিনীঅট্টমের নাম মোহিনী অর্থাৎ ভগবান বিষ্ণুর মহিলা অবতারের নাম থেকে এসেছে। লাবণী মহারাষ্ট্রের একটা লোকনৃত্য। ঠিক আছে, লাবণী, কালবেলিয়া, রাউফ এগুলো হচ্ছে সব লোকনৃত্য। লাবণী হচ্ছে মহারাষ্ট্রে হয়, কালবেলিয়া কোথায়? রাজস্থানে, আর রৌফ জম্মু কাশ্মীরে। এগুলো মনে রাখবে। ঠিক আছে, চলে যাবো পরের প্রশ্নে। Antimatter particles corresponding to electrons are called. ইলেকট্রনের সাথে সম্পর্কিত অ্যান্টিমিটার কণাগুলিকে বলা হয় ড্যাশ। কি বলা হয়? সঠিক অ্যান্সার হলো অপশন ডি, পজিট্রনস। ঠিক আছে, ইলেকট্রনের সাথে সম্পর্কিত অ্যান্টিমিটারের কণাগুলোকে বলা হয় হচ্ছে পজিট্রনস। হাইপোথ্যালামাস ইজ পার্ট অফ হুইচ অর্গান অফ দ্য হিউম্যান বডি। হাইপোথ্যালামাস মানবদেহের কোন অঙ্গের অংশ? কি হবে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, ব্রেন। ঠিক আছে। হাইপোথ্যালামাসের কাজ কি? হাইপোথ্যালামাসের কাজ হচ্ছে টেম্পারেচার রেগুলেশন, ফার্স্ট তৃষ্ণা, ক্ষুধা, ঘুম, তারপরে হচ্ছে আমাদের মুড, বিভিন্ন ভাবনা। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের হাইপোথ্যালামাসের কাজ। আচ্ছা, আর পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে আমাদের হাইপোথ্যালামাসকে রেগুলেট করে। ঠিক আছে। যেহেতু ব্রেন সম্পর্কে বলছে, তাহলে ব্রেন সম্পর্কে 2-4টে পয়েন্ট আমি বলি। একজন প্রাপ্তবয়স্ক মানুষের ব্রেনের গড় ওজন কত? ব্রেনের গড় ওজন হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের 1.36 কেজি। ঠিক আছে। ব্রেনের যে আবরণ, সেই আবরণের নাম কি? সেই আবরণের নাম হচ্ছে মেনিনজেস। কি? মেনিনজেস। আর যে লিকুইড থাকে ব্রেনের ভিতরে, যে লিকুইড, সেই লিকুইডের নাম সেরিব্রো স্পাইনাল লিকুইড। কি? সেরিব্রো স্পাইনাল লিকুইড। এটা সংক্ষিপ্ত নাম হচ্ছে CSF। ঠিক আছে। ব্রেনের ভিতরে যে লিকুইড থাকে, সেই লিকুইডের নাম হচ্ছে সেরিব্রো স্পাইনাল লিকুইড, CSF। আচ্ছা, ব্রেনের যে রোগগুলো হয়, সেই রোগের নাম কি? ডিজিজ। ব্রেনের রোগ হচ্ছে অ্যালজাইমার। পরীক্ষায় এরকম ধরনের কোশ্চেন আসে যে অ্যালজাইমার রোগ মানুষের কোন অঙ্গে হয়? অ্যালজাইমার, পার্কিনসন, আর হলো হান্টিংটন। ব্রেনে যে রোগগুলো হয় সেগুলোর নাম হচ্ছে, একটা হলো অ্যালজাইমার, পার্কিনসন, আর হচ্ছে হান্টিংটন। এই 3টে রোগ ব্রেনে হয়। ঠিক আছে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওয়ে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থাকো। চলো, বাই তাহলে, গুড নাইট।